আমি আমার রাস্তায় সঠিক পথে আছি, জনগণ আমার সঙ্গে আছে, আমার রাস্তাও খুব সঠিক আছে। 2,35,00,000 লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের বিরাট দায়িত্ব। ওরা 40 লক্ষ ডায়মন্ড হারবারেই তো 10 লক্ষ ছাপ্পা মেরেছে। এই লড়াই থামার লড়াই নয়, লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি। নতুন উদ্যমে বিরোধী দলনেতা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে শুধুমাত্র একটি সাংবাদিক সম্মেলন, তারপরে কার্যত বিরোধী দলনেতাকে সেইভাবে প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু গত দিনে আরও একবার রথিবালা আরির বাড়িতে গিয়ে তার ফ্যামিলি মেম্বারদের পাশে দাঁড়িয়েছেন, সমস্ত রকমের আইনত সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন আগামী দিনে কলকাতা হাইকোর্ট খুললে একেবারে তাদের পরিবারদের সাথে নিয়ে গিয়ে ন্যায় পাওয়ার রাস্তায় হাঁটবেন তিনি। এবং যেমনটা আপনারা শুনলেন, প্রথমেই আপনাদের দেখালাম, শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে যা ফল করেছে সেটা নিশ্চিতভাবে মোটেই খারাপ ফল নয়। তার কারণ আপনারা যদি সত্যি সত্যি খেয়াল করেন সংখ্যাটা, তাহলে আপনারাও হয়তো সহমত হবেন। বিজেপি এবারে লোকসভা নির্বাচনে পেয়েছে 2,35,00,000 ভোট, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 2,75,00,000 ভোট। প্রায় 40 লক্ষ ভোট বেশি পেয়েছে বিজেপির থেকে। এবং এই রাজ্যে পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করি তারা নিশ্চিতভাবে খুব ভালোভাবেই বুঝতে পারি যে এখানে নির্বাচনটা ঠিক কিভাবে হয়। সেখানে 100% মানুষের রায় ভোট বাক্সে প্রতিফলিত হয় বা ইভিএম এ প্রতিফলিত হয়, এমনটা কিন্তু বোধহয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরাও দাবি করতে পারবেন না। এবং সেই কারণেই হয়তো অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আরামবাগে অনিল বসু যেভাবে বিশাল মার্জিনে জয়ী হতো এক সময়, যা নিয়ে নির্বাচন প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলতেন তদানীন্তন তৃণমূল কংগ্রেস, ঠিক সেই কায়দায় এখন দেখি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ বেশি ভোটে কিন্তু তিনি জয়লাভ করেছেন ডায়মন্ড হারবার থেকে। এবং বিরোধী দলনেতাও সেটাই উত্থাপন করে বললেন যে এই 40 লক্ষ ভোটের যে ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল এবং বিজেপির মধ্যে, তার তো অধিকাংশই তো ছাপ্পা ভোট হয়েছে, না হলে গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে 40 লক্ষ ডিফারেন্সটা কি মারাত্মক একটা ডিফারেন্স? হ্যাঁ, যদি 1 কোটি 1.5 কোটির ডিফারেন্স হতো তাহলে আপনারা বুঝতে পারতেন না বিরাট ডিফারেন্স রয়েছে। এবং অনেকেই দেখছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই পরাজয়ের দায় দিচ্ছেন। এমনকি বিজেপির মধ্যে থেকেই কেউ কেউ দাবি করছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের ব্যর্থতা। আরে যারা শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন, একবার মনে রাখবেন যদি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সরে যায় তাহলে পশ্চিমবঙ্গ বিজেপির কিন্তু আরো বেশ কিছুটা দুর্দশা হতে পারে। যাই হোক, সেই ব্যাখ্যা আপনাদের একটি পর্বে শুনিয়েছি। তবে আপনাদের দেখাতে চাইবো বিরোধী দলনেতা আরো একটি বক্তব্য বললেন। তিনি বললেন যে এবারে যে লোকসভা নির্বাচনে বিজেপি ফল পেয়েছে তার মধ্যে কিন্তু বিধানসভা ভিত্তিক যদি ফলাফলের হিসাব করা হয় সেখানে 90টি বিধানসভা এলাকায় বিজেপি জিতেছে। এবং আপনাদের একটি পর্বে দেখিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের 8 মন্ত্রী নিজেদের বিধানসভা এলাকা হারিয়ে গিয়েছে। 8 মন্ত্রী, তার মধ্যে শশী পাজা শিল্পমন্ত্রী এবং দমকল মন্ত্রী সুজিত বসুও রয়েছে, তাদের বিধানসভা এলাকাগুলিতে তারা জিততে পারেনি। আর শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা ইতিমধ্যেই যদি এই ফল বিধানসভায় থাকে তাহলে 90টি বিধানসভা পাবো। এবং 58টি বিধানসভা এমনও হয়েছে যেখানে বিজেপি 40% ভোট পেয়েছে, আর মাত্র 2% ভোট বাড়াতে পারলে ওই 58টি বিধানসভা আমরা জিততে পারবো। অর্থাৎ 150টা কাছাকাছি 146টা বিধানসভা আমরা দখল করতে পারবো। বিরোধী দলনেতার বক্তব্য শুনুন, শুনলে বুঝতে পারবেন যে সত্যি সত্যি বিজেপি কতটা খারাপ ফল করেছে নাকি এগিয়ে যাবার অনেকটাই সুযোগ রয়েছে। শুনলেই বুঝতে পারবেন, শুনুন তার বক্তব্য। মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারবো। আমরা 90টা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে, 146টা বিধানসভাতে 40% ভোট পেয়েছি। আমাদের আর 2% ভোট বাড়ালে 146টা বিধানসভা আমরা জিতে যাব। 90টা বিধানসভা ধরে রেখে আরও 58টা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে। এবং মানুষের আস্থা তো আছেই, ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে, ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন, তারা সবচেয়ে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে। এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত। এদের তৃণমূলের দ্বারা তৃণমূলীদের ব্যবহার করছে গুন্ডামির কাজে।
11 জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রত মাইতি মার্ডার কেসে এলাকার বাইরে আছে, তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো। শুনলেন বন্ধুরা, এই বক্তব্য শুনেও কি আপনাদের মনে হচ্ছে যে বিজেপি যথেষ্টই খারাপ ফল করেছে? বিশেষ করে ওই সংখ্যাটা কিন্তু আপনারা মনে রাখবেন যে 2,35,00,000 পেয়েছে একটা দল, আর একটা দল পেয়েছে 2,75,00,000। এই দুটো দলের মধ্যে কি বিস্তর আসমান জমিন ফারাক যে এদেরকে ধরা যাবে না। যে কোনো একটা ঘটনাকে সুইং করাতে পারলেই, এবং তৃণমূল কংগ্রেসের যদি পুলিশ প্রশাসনকে যদি কোনোভাবে রুখে দেওয়া যেত কিংবা ইললিগ্যাল ভোটকে যদি আটকে দেওয়া যেত, তাহলে কি এই ব্যবধানটা থাকতো? এটা কি আপনারা মনে করেন না যে এই ব্যবধানটা কমে অন্তত 20 লাখে পৌঁছে যেতে পারতো? এবং যারা মনে করছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছেন, বিশেষ করে দলের অন্দরে কিছু কিছু দিক থেকে আঙুল উঠছে যে তিনিই নাকি কোন সিটে কে লড়বেন এই সমস্ত ঠিক করে দিয়েছেন, সেই জন্যই নাকি ভরাডুবি। বিশেষ করে দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে এই রকম আলোচনা চলছে, এবং তৃণমূলপন্থী যে সমস্ত মিডিয়াগুলি রয়েছে তারাও এই ঘটনাটিকে একেবারে হাতিয়ার করে তাদের বিভিন্ন প্রশ্ন করে কার্যত ফাটলটা আরো প্রকট করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রেখেছেন, তার উদ্যমের যে কোনো অভাব নেই, এবং আগামী দিনে এই বিজেপির রাজনীতিতেই ভর করে যে তিনি এগিয়ে যাবেন জানাতে কুণ্ঠাবোধ করলেন না, পরিষ্কারভাবে জানালেন আগামী দিনে তিনি কিভাবে এগোতে চান। সেই বক্তব্যটা আপনারা শুনুন, এবং তৃণমূল কংগ্রেসের যারা মনে করছেন এই ঘটনার পর বিজেপি দুর্বল হয়ে যাবে এবং শুভেন্দু অধিকারী আরো একবার বেরিয়ে আসবে, তারা হয়তো মূর্খের স্বর্গে বাস করছেন। শুনুন শুভেন্দু অধিকারী একটি বক্তব্যটা একটি দীর্ঘ, কিন্তু আপনারা শুনলেই বুঝতে পারবেন বিরোধী দলনেতা কিন্তু নতুন উদ্যমে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে। শুনুন তার বক্তব্যটি। আমি আমার রাস্তায় সঠিক পথে আছি, জনগণ আমার সঙ্গে আছে, আমার রাস্তাও খুব সঠিক আছে। 2,35,00,000 লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের বিরাট দায়িত্ব। ওরা 40 লক্ষ ডায়মন্ড হারবারেই তো 10 লক্ষ ছাপ্পা মেরেছে। এই লড়াই থামার লড়াই নয়, লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি। বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের ভোট কমেছে। আমরা খুশি হতাম 12টা যদি উল্টে যেত, 21 হতো। নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যে, সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম 42% ভোট পাবো, 39% পেয়েছি। 1% ভোট বেড়েছে আমাদের, একের কাছাকাছি পার্সেন্ট। 2021-এর তুলনায় 7 লক্ষ ভোট বেড়েছে। 2,35,00,000 ভোটার ভোট দিয়েছে, এবং 70%-এর মধ্যে 30% তো আমরা প্রথমেই তো ওদের 30% দিয়ে শুরু করে, ওরা 30% ভোটার তো ভোট দেয়নি। ওরা তো ইমাম সাহেবদের কথায় ভোট দিয়েছে। চাকরি চায় না ওরা, ভালো স্কুল চায় না, ভালো হসপিটাল চায় না, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে, চায় না দেশে ফিরতে, শিল্প কলকারখানা চায় না। ইমাম সাহেবরা বলে দিয়েছে। এই তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা ওয়েব কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও 2,35,00,000 লোকের ভোট, এটা বড়, মানে ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছে। অতএব সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার। 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভান্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না, আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি। যেভাবে ব্যাখ্যা করলেন বিরোধী দলনেতা, এর পরে আমার আর কোনো বক্তব্য চলে না, এবং শুধু একটা পয়েন্টই আপনাদের নোটিশ করব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন, সেখানেও এমন একটা সময় এসেছিল, একটা লোকসভা নির্বাচন, আমি সালটা ভুলে যাচ্ছি, তিনিও 9টা সিট জিতেছিলেন। তার পরবর্তী যখন লোকসভা নির্বাচন হয়েছিল, আবার তিনি একটা সিটে চলে এসেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসেরও কিন্তু ভরাডুবি হয়েছিল। বিজেপি কিন্তু সেই জায়গায় আসেনি। তারা গতবারে 18টি আসন জিতেছিল, এবারেও কিন্তু 12টি আসন জিতেছে, এবং ভোট শেয়ার গত বিধানসভা নির্বাচনে যা ছিল তার থেকে কিছুটা 1% কাছাকাছি, কিছুটা কম কিন্তু বিজেপি এবারে জিতেছে।
কাজেই আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে নিশ্চিতভাবে বিজেপি যথেষ্টই ভালো ফল করেছে, শুধুমাত্র এই সংখ্যার বিচারে হয়তো তুলনাটা করা হচ্ছে বলে সেইখানটায় একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেই পার্থক্যটা অচিরেই ভেঙে যেতে পারে, ঠিক যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 9 থেকে 1-এ নেমে আবারও হঠাৎ করে প্রায় 29-30-এ চলে এসেছিলেন। বিজেপির ক্ষেত্রেও কিন্তু সেই সুইংটা দেখলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তাই হতাশ হওয়ার কিছু নেই। বিশেষ করে বিজেপির অন্দরেই কিছু নেতৃত্ব রয়েছেন, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, ভাবছেন এই সময় আমরা যদি একটা সভাপতির আসন পেয়ে যাই, আমরা যদি একটা বড় কোনো মন্ত্রিত্বের পদ পেয়ে যাই। বিশেষ করে সৌমিত্র খাঁর বক্তব্য কিন্তু আমার অত্যন্ত বাজে লেগেছে। তিনি যদি মনে করেন যে এইটা সময় হচ্ছে ব্ল্যাকমেল করার, এইটা সময় হচ্ছে মন্ত্রিত্বের দাবি আদায় করে নেওয়ার, আমার মনে হয় সৌমিত্র খাঁকে বাদ দিয়েও কিন্তু বিজেপি একই গতিতে এগিয়ে যেতে পারবে। যারা এই মুহূর্তে দলকে বাজি রেখে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, আমার মনে হয় বিজেপি তাদেরকে আইডেন্টিফাই করা উচিত এবং তাদেরকে শক্তি আরো বেশি খর্ব করে দেওয়া উচিত। যদি এগ্রি করেন তাহলে আজকের পর্বে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। করে বলেছে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই সরকার করবে। উনি কি বলছেন, উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য দিচ্ছে? দাদা, আগামীকাল টানা 3 বারের জন্য প্রধানমন্ত্রী শপথ হচ্ছে আগামীকাল, তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ঐতিহাসিক দিন, গর্বের দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি 3য়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। আপনি কি কাল যাচ্ছেন, আগামীকাল যাচ্ছেন? আমার যাওয়ার ইচ্ছা আছে। পশ্চিমবঙ্গে তো আগে কর্মীদের পাশে থাকতে হবে। প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে। কলকাতা হাউসিং এর সামনে জঞ্জাল ফেলছে, বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। গোটা রাজ্যে 10-12 হাজার কর্মী ঘরের বাইরে আছে। গত 3 দিন ধরে লাগাতার সেবা দিয়েছি, প্রচার করার দরকার নেই। আজকে খুন হয়ে যাওয়া কর্মীর, আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম, প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। কাজ চালিয়ে যাবো আগামী।